বসেন। আপনার নাম কি? অনুপ বিশ্বাস। অনুপ বিশ্বাস। অনুপ শব্দের অর্থ কি? অতুলনীয়। আপনি কি অতুলনীয়? নামের শব্দ, কিন্তু অতুলনীয় থাকার চেষ্টা করি। আচ্ছা, অনুপ সাহেব আপনার সিনিয়র কে? সিনিয়র লার্নেড জনাব মোহাম্মদ আয়ুব আলী দাঁড়িয়া। লার্নেড অ্যাডভোকেট জনাব আব্দুল আয়ুব আলী দাঁড়িয়া। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার দুই সাইডে করেছে, ফৌজদারি এবং দিওয়ানি। সিনিয়র সাথে সর্বশেষ কোন শুনানিতে ছিলেন? স্যার পিএইচের সময়ের আবেদনের সময় ছিল। পিএইচ কি? পিএইচ হচ্ছে চূড়ান্ত শুনানি স্যার। এটা কি? এটা স্যার সাক্ষীদের শুনানি স্যার। কোন মামলায়? বিপক্ষের স্যার। এটা দেওয়ানি মামলায় হয় স্যার, ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলা হয়? ফৌজদারি মামলায় স্যার, হ্যাঁ স্যার হয়। ফৌজদারি মামলায় কত ধারায় হয়? স্যার সাক্ষী শুনানি স্যার 342। 342। আপনি কোন সাইডে প্র্যাকটিস করবেন? স্যার সিনিয়র করে ফৌজদারিতে স্যার, ফৌজদারিতে করবেন? আচ্ছা, ফৌজদারিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায়? স্যার যা স্যার কখন যায় বলেন? দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আপিলের খালাস আদেশ হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের একটা নাম আছে জানেন? আর একটা নাম কোর্টে কি নামে পরিচিত? স্যার এটা আসলে দায়রা জজ কোর্টে গিয়েছেন? আপনার সিনিয়রের সাথে কখনো যান নাই? সিনিয়র দায়রা জজে যায় না? যায় স্যার, আমি এখন যাই না রিটার্নের জন্য। দায়রা জজের নাম কি? জেলাও দায়রা জজ স্যার, দায়রা জজের নাম মোহাম্মদ শামসুল হক, আমার বিজ্ঞ। শামসুল হক দায়রা জজ। ওনার উনি কখন দায়রা জজ এবং কখন উনি জেলা জজ? স্যার যখন ফৌজদারি একটা মামলার বিচার কার্য পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ, আর যখন দিওয়ানি মামলার কার্য পরিচালনা করেন তখন তিনি জেলা জজ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত সাল এটা? 2000। ধর্ষণের সাজা কি কত ধারায় এই আইনের? স্যার হচ্ছে দর্শনের সাথে মৃত্যুদণ্ড, শুধু 9 ধারায়। দেওয়ানি মামলায় ইস্যু গঠন শুনেছেন? জি স্যার। ইস্যু গঠন করে এই সম্পর্কে আলোচনা করতে কত আদেশে? 14 আদেশে। 14 আদেশ। ঠিক আছে অনুপ সাহেব, ভালো থাকবেন। আসেন ধন্যবাদ স্যার। আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আমরুল সাহেব কোন বার থেকে এসেছেন? স্যার আমি গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বাগেরহাট। বাগেরহাট থেকে গোপালগঞ্জ কেন? স্যার আমার এইচএসসি অনার্স এবং মাস্টার্স গোপালগঞ্জ থেকে করা, এবং এখানে আমার বন্ধু বান্ধবের সাথে আমার বেশি পরিচিত, এবং আমার এখানে প্র্যাকটিসের কারণে সুবিধা আছে, এবং আমার বাড়ি থেকে একটু কাছে, যার কারণে আমি গোপালগঞ্জ বারে প্র্যাকটিস করছি। কতদিন কাজ করছেন গোপালগঞ্জ বারে? স্যার আমার সিনিয়রের সঙ্গে 3 বছর। 3 বছর। এই 3 বছরে আপনি একটা অভিজ্ঞতা শেয়ার করেন তো, যে এই দিন আসলে ভালো লাগছে, যে আমি অ্যাডভোকেট হতে এই কারণে চাই, একটা ভালো লাগা কাজ করছে, এরকম কোনো ইনসিডেন্ট আছে? স্যার এই আমার আগে থেকেই স্যার আইনজীবী হওয়ার একটা স্বপ্ন ছিল।
স্যার যার অনুপ্রেরণায় স্যার আমি LLB করেছি স্যার খুলনা সিটি ল কলেজ থেকে। ল সম্পূর্ণ হওয়ার পরে স্যার আমি আমার বিজ্ঞ সিনিয়রের সাথে অনুশীলন শুরু করার পরে স্যার প্রথম হয়তো কিছু বুঝতাম না, পরে সিনিয়রের সঙ্গে অনুশীলন করতে করতে বেশ ভালো লাগা দিল এবং এরপর থেকে সিনিয়রের সমস্ত কাজ এবং টাইম প্রেয়ার, হাজিরা, বিভিন্ন মামলার ডিসচার্জের প্রেয়ার, এগুলো স্যার সিনিয়র আমাকে দিয়ে লেখাতেন। এখন আমি স্যার মোটামুটি বেশ পারি এবং স্যার এখান থেকেই আমার অনুপ্রেরণা, আরও বেশি অনুপ্রেরণা স্যার আমি আদালতে দেখেছি স্যার অনেক অসহায় লোকজন আসে স্যার অনেকভাবে আইনি সেবা থেকে বঞ্চিত হয়, ওই থেকে আরও বেশি আমি অনুপ্রেরণা পাই যে আমি যদি আপনাদের সুযোগ করে দেন তাহলে আমি হয়তো ভবিষ্যতে এই অসহায় লোকদের সেবা করতে পারি স্যার। আচ্ছা, ধরেন একজন লোকের কাছ থেকে 30 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, এখন আপনি জামিন চাইবেন কোন আদালতে? স্যার সর্বপ্রথম আমি জামিন চাইব আমলি আদালতে। আমলি আদালত যদি জামিন না মঞ্জুর করেন সেক্ষেত্রে তারপর আমি স্যার দায়রা জজ আদালতে। আমলি আদালতে জামিন শুনানি করেন তো কি বলবেন? স্যার স্যার অর্থ মামলার হাজতে আসামি রহিমের পক্ষে আমি আবেদন করছি স্যার। মামলাটি 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 10-1/36 ধারা। স্যার আমার আসামি গত ইংরেজি 5-10-2025 তারিখ থেকে হাজতে আছে স্যার। আমার আসামিকে স্যার পুলিশ অন্যায় অবৈধভাবে গ্রেপ্তার করে আটক করেছে। আমার আসামির কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয় নাই স্যার। আমার আসামির পরিবারের লোকজন অধ্যার অনার বাড়ি দমন করতেছে স্যার। বিজ্ঞ আদালত আমার আসামিকে যে কোনো সূত্রে জামিনে মুক্তি দিলে স্যার সে জামিনের কোনো সূত্র ভঙ্গ করিবে না এবং তার উপযুক্ত জামিনদার দেওয়া হবে স্যার। আচ্ছা, আবার যদি কেউ কারো কাছ থেকে উদ্ধার করে বা বা পাওয়া যায়, এক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হতে পারে কি জানেন? স্যার একটা স্যার আবার পরিমাণের সে সংখ্যার পর হ্যাঁ, পরিমাণ কত জানেন? স্যার পরিমাণ স্যার 50 পিসের কম হইলে স্যার আপনার 1 বছর, 50 পিসের পরে গেলে 5 বছর স্যার। আবার মামলায় সর্বোচ্চ শাস্তি কি? স্যার মৃত্যুদণ্ড স্যার। আবার রাসায়নিক নাম জানেন? স্যার এমফিটামিন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। নাম বলেন? মোহাম্মদ আনোয়ারুল হক। আনোয়ারুল হক সাহেব, LLB করেছেন কত সালে? স্যার LLB কমপ্লিট করছি 2018 সালে। 18 সাল? এত পরে কেন? এতদিন কি করছেন? স্যার আমার ল পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক অবমাননার কারণে পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, 18 সালের পরে এত পরে কেন এটা বলেন, এই ব্যাখ্যাটুকু দেন। স্যার পারিবারিক মানে অর্থনৈতিক দুরবস্থার কারণে পড়াশোনা করার সুযোগ পাইনি, তাই পড়াশোনা করতে পারিনি। যখন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল পড়ার সুযোগ পাইছি তখন এখানে ভর্তি হয়েছি। ভর্তি হয়ে তো আপনি পাশ করেছেন 18 সালে। স্যার 18 সালে পাশ করার পরে তো এই যে 25 সাল, পরীক্ষায় এত দেরিতে কেন, আমি সেটা জিজ্ঞেস করছি। পরীক্ষা প্রথম স্যার MCQ পরীক্ষা দিয়ে ফেল করছি, তারপর স্যার আবার চেষ্টা করে MCQ পাস করছি। এরপরে স্যার রিটেন পরীক্ষা এসেছি একবার ফেল করছি, ফেল করার পরে স্যার পরের বার পাস করছি। এবার স্যার ভাইবা পরীক্ষা দিতে আসছি, যদি অনুমতি দেন তাহলে আমি আবার করবো। এই বয়সে কোর্টে যায় কিছু করতে পারবেন? চেষ্টা করবো স্যার, সর্বোচ্চ চেষ্টা করবো। চেষ্টা করবেন। কোর্টে যান? যাই স্যার। সর্বশেষ কবে গেছেন বলেন তো, সত্য কথা বলবেন। স্যার সর্বশেষ গিয়েছি স্যার গত মাসের 15 তারিখে। 15 তারিখ? ওই দিন যাই কি করছেন? ওই দিন স্যার সিনিয়রের সঙ্গে যে চেম্বারে বসে মামলা লিখছি। কোন মামলা লিখছেন? স্যার নারী ও শিশু নির্যাতন তোমার আইনে একটা মামলা ছিল। কত ধারার? স্যার এটা 4 ধারায়। নারী ও শিশু নির্যাতন দমনের 4 ধারায় কি আছে বলেন? স্যার মামলা দায়ের করার কথা বলা আছে। মামলা দায়ের করা নিশ্চিত? দায়ের করার ধারায় কি দায়ের করা যায়, মামলা করা যায়? জি স্যার। আচ্ছা, নারী শিশু মামলা প্রথমে কোথায় করতে হয়? প্রথম করতে থানায়, তারপরে তো এখান থেকে ফেরত দেয়, সেই ক্ষেত্রে সে মানে ট্রাইব্যুনালে করতে হয়। নারী শিশু মামলা যৌতুক চেয়ে মারপিটের মামলায় কি সার্টিফিকেট দেওয়া লাগে কিনা? এই মুহূর্তে মনে করতে পারছি। আচ্ছা আনোয়ারুল হক সাহেব, আপনি বলেন যে দেওয়ানি মামলায় কাউকে আটক করে কখন? স্যার দেওয়ানি মামলা আটক করে যখন স্যার কোনো মাল প্রয়োগের আদেশ দেওয়া হয়
যখন ছিল সে অর্থের মামলায় হুম, অর্থের মামলায় যখন তাই আটক করা হয় কতদিন আটক রাখতে পারে? 6 মাস স্যার। 6 মাস। কত টাকা হলে 6 মাস? স্যার এই মুহূর্তে স্যার আচ্ছা, একটা আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, একটা মামলা প্রমাণ করতে হলে কতজন সাক্ষীর দরকার? স্যার যোগ্য সাক্ষরতা একজনই যথেষ্ট। কোথায় আছে এই বিধান? যে স্যার আছে সাক্ষ্য আইনের 37 ধারা 134। 134। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা কথা বলেন না, বসেন। আপনার নাম? সুজন শেখ। সুজন শেখ। সুজন শেখ কোন বার থেকে এসেছেন? ঢাকা বার। কোর্টে যান রেগুলার? জি স্যার। আপনার সিনিয়র কে? লার্নেড সিনিয়র আসাদুজ্জামান আরশাদ। আপনার স্যার কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার প্র্যাকটিস করে ফৌজদারি সাইডে বেশি করে। ফৌজদারি সাইডে বেশি করে। আচ্ছা, ফৌজদারি মামলায় 164 দ্বারা জবানবন্দি, জি স্যার। এটা কখন গ্রহণ করে? কার জবানবন্দি গ্রহণ করে? কে গ্রহণ করে? ম্যাজিস্ট্রেট গ্রহণ করে স্যার। কখন? আসামির দোষকার সিয়ার মামলায় পারে? জি স্যার। পারে? না স্যার চেয়ারম্যান না, চেয়ারম্যান না স্যার। চেয়ার মামলায় পারে। জি। আচ্ছা, 248 ধারায় কি আছে সিআরপিসির? স্যার বাদী মামলা প্রত্যাহার করে বিজ্ঞ আদালতের অনুমতি করে নেয়। বাদী প্রত্যাহার করলে কি হবে? বাদী প্রত্যাহার করে স্যার আসামি খালাস। কখন? চার্জ গঠনের আগে না পরে? 4 বছরের আগে করলে মামলা অব্যাহতি পাবে, আসামি অব্যাহতি পাবে। আর পরে করলে? আসামি খালাস। আচ্ছা, 494 ধারায়? 94 পেনাল কোড দণ্ডবিধি। হ্যাঁ বলেন, দণ্ডবিধির 494 দণ্ডবিধির স্টোলেন প্রপার্টি যদি পজিশনে রাখে তাহলে এর শাস্তি কোথায় আছে? 411 স্যার। কি আছে সাজা? চুরি করা সম্পত্তি যদি স্যার দখলে রাখে দখলে রাখে, সাজা কতদিন? 3 বছর স্যার। 3 বছর। আচ্ছা সুজন সাহেব, একটা দেওয়ানি মামলায় সময়ের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে কি প্রতিকার আছে? রিভিশন। রিভিশন করা যাবে। দেওয়ানি মামলার 152 ধারায় কি আছে জানেন? দেওয়ানি কার্যবিধির করণিক ভুল সংশোধন। শুধু করণিক ভুলই সংশোধন করা যাবে? গাণিতিক ভুল সংশোধন। আচ্ছা, আপনার জন্য শেষ প্রশ্ন, আপিল কখন করবেন আর রিভিউ কখন করবেন? আপিল আচ্ছা, আপিল কোথায় আছে? দেওয়ানি আপিল কোথায় আছে? দেওয়ানি আপিল আছে স্যার। ওরা 43 স্যার। 43 আর রিভিশন? রিভিশন আছে স্যার সিপিসির দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908 115 115। ক্রিমিনাল প্রসিডিউর কোড না সিভিল প্রসিডিউর? সিভিল 115। ঠিক আছে সুজন, ধন্যবাদ, ভালো থাকবেন। আসেন, নমস্কার, বসেন। আপনার নাম? হরিহর রায় স্যার। হরিহর, এলএলবি কত সালে পাশ করেছেন? 2017 সালে স্যার। 2017 সালে। এখন তো 2025 সাল, স্যার এত পরে কেন? স্যার আমার পারিবারিক দায়িত্ব কাঁধে ছিল তো, যার কারণে আমি করে উঠতে পারিনি স্যার। এখন কি দায়িত্ব কমেছে? স্যার হরিহর, কোর্টে যান? যাই স্যার। সর্বশেষ কবে গিয়েছেন? সর্বশেষ এই গতদিন গেছি। গতদিন কি- বৃহস্পতিবার। বৃহস্পতিবারে গিয়ে কি করেছেন বলেন? স্যার আমার সিনিয়রের সাথে কাজ করছে স্যার। কি কাজ করছেন? স্যার সিনিয়র একটা চুরির মামলা ডিল করতেছিল, ওটা আমি
সালিসি। কি চুরির মামলা কি করছে, কি 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 পদক্ষেপের জন্য ছিল? স্যার টাইম পিটিশন দিয়েছেন স্যার। টাইম পিটিশন কার পক্ষে? স্যার বিবাদীর পক্ষে। বিবাদী? আসামির পক্ষে। আসামির পক্ষে। চুরির মামলার ঘটনা কি, কি চুরি করছে বলেন? স্যার টাকা পয়সা স্বর্ণালঙ্কার কাছে দিয়েছে কোন জায়গা থেকে? বাড়ি থেকে স্যার। বাড়ি থেকে। তাহলে মামলা কত দাঁড়ায়? 378 টাকা স্যার, 278 স্যার। 278। আচ্ছা, শাস্তি কি 278 দাঁড়ায়? স্যার 3 বছর যে কোনো ঘটনায় 3 বছর কারাদণ্ড স্যার। ঘরে চুরি করলেও 3 বছর? 7 বছর স্যার। 7 বছর। ওই জায়গায় কিন্তু বলবে না না কেউ। আচ্ছা, হরিহর দেওয়ানি মামলায় ইস্যু গঠন হয় জানেন? এটা কোথায় আছে, কত আদেশ? স্যার স্মরণে নেই স্যার। অস্থায়ী নিষেধাজ্ঞা নাম শুনেছেন? জি স্যার। এটা কি? স্যার এটা হচ্ছে স্যার একটা নিরোধকমূলক প্রতিকার স্যার। এটা কি মানে কখন চাওয়া হয়? স্যার মামলার যে কোনো পর্যায়ে চাওয়া হয় স্যার। যে কোনো পর্যায়ে কেন চাই, মানে কোন প্রেক্ষাপটে এটা চাই? স্যার যার যেটা করা উচিত নয় সেই কাজটা করা থেকে বিরত রাখার জন্য স্যার। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে কোন আইনে? স্যার অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে। ঠিক আছে হরিহর, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। স্যার আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। নাম? স্যার মোহাম্মদ মাসুদ তালুকদার। মাসুদ, এসএসসি কত সালে? স্যার এসএসসি 2007 সালে স্যার। আর এলএলবি? এলএলবি 2019 সালে পাস করছি স্যার, 17 তো পরীক্ষা কয়বার দিয়েছেন? স্যার বার কাউন্সিল পরীক্ষা স্যার এমসিকিউ 2বার দিয়েছি, রিটেন 2বার দিয়েছি স্যার। এইবার 3য়বার হচ্ছে লিখিত পরীক্ষা দিয়েছি স্যার। ভাইবা এবারই প্রথম? ভাইবার এবার প্রথম স্যার। ভাইবার প্রথম। তো মাসুদ স্যার কোর্টে যান? জি স্যার নিয়মিত যাই। নিয়মিত। সর্বশেষ কবে গিয়েছেন? স্যার সর্বশেষ গত 10/11/2025 তারিখে গিয়েছিলাম স্যার। কি করেছেন ওই দিন? স্যার আমার সিনিয়র একটা জামিন শুনানিতে বাধা দিয়েছিল, আমি স্যারের সঙ্গে কোর্টে উপস্থিত ছিলাম স্যার। কোথায়, কত, কি মামলা? স্যার ওইটা একটা মারামারি মামলা ছিল স্যার। 300 দণ্ডবিধি আইনে স্যার 324, 323, 325, 326, 307 এবং 506 মামলা ছিল স্যার। আচ্ছা, জামিন শুনানিতে যে বাধা দিলেন, যে লিখিত দরখাস্ত করা লাগে? স্যার জামিন শুনানিতে বাধা দিলে লিখিত দরখাস্ত করা লাগে না, কিন্তু অপরপক্ষ স্যার যে যখন ওই জামিন শুনানির জন্য বিজ্ঞ আদালতে দরখাস্ত দাখিল করেন তখন স্যার বিজ্ঞ সিনিয়রের কাছ থেকে ওইটা সিল করাই যায় স্যার, তখন অবগত। আচ্ছা, আপনার সিনিয়র কি বলছিল মনে আছে? জি স্যার মনে আছে। আমি বলেন তো। মে ইট প্লিজ ইওর অনার, স্যার সংবাদদাতার পক্ষে আছি স্যার। স্যার এই আসামি স্যার এই যে মোকদ্দমাটি স্যার দণ্ডবিধি আইনের 323, 325, 326, 307, 506+2 স্যার মামলা। স্যার দয়া করে এজাহারটা দেখতে মর্জি হয় স্যার 7 নম্বর কলামে স্যার, প্রথম থেকে 7 নম্বর লাইনে স্যার দেখতে মর্জি হয় স্যার। এই আসামি করু শেখ স্যার, আসামি ভিকটিম দিদারকে স্যার ধারালো রামদা দিয়ে স্যার মাথায় খুন করার উদ্দেশ্যে কোপ মারে এবং স্যার গুরুতর হাড় কাটা জখম হয়। স্যার দয়া করে এবারে এমসিটা দেখতে মর্জি হয় স্যার। এমসিতে আসছে স্যার ব্ল্যাক ওয়েপন, গ্রিভিয়াস হার্ট স্যার। স্যার এমসিতে স্যার 325 আসছে স্যার। এই আসামি স্যার সবেমাত্র জেল হাজতে গেছে স্যার। এই আসামি একজন ধূর্ত আসামি স্যার। এই আসামি যদি জামিন পায় স্যার বাইরে এসে আমার এই অন্যান্য যে ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে এদেরকেও স্যার আহত করবে স্যার। এই আসামি স্যার দয়া করে জামিন না মঞ্জুরের আবেদন করছি স্যার, দয়া করতে মর্জি হয়। এই আসামি জামিন আবেদন বাতিল করতে মর্জি হয় বিজ্ঞ আদালত স্যার। এইভাবে শুনানি করেছিল। আচ্ছা, বক্তব্য শেষ করে কি বলে? দ্যাটস অল ইওর অনার। আচ্ছা মাসুদ, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে ফৌজদারি মামলায় এমন একটা আদেশের কথা বলেন যে আদেশের বিরুদ্ধে রিভিশন করে। স্যার যদি কোনো আসামিকে অব্যাহতি দেয় স্যার, 241 কথার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত যদি অব্যাহতি দেয় সেক্ষেত্রে স্যার দায়রা স্যারের নিকট রিভিশন দায়ের করা যায় স্যার।
কত ধারায়? স্যার রিভিশন দায়ের করতে হবে 435 এবং 439 ক ধারা অনুযায়ী। ঠিক আছে মাসুদ, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসেন, নমস্কার স্যার। বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? দীপিকা রায়, দীপিকা, কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন। দীপিকা আইনজীবী কেন হতে চান? আচ্ছা, আইন পেশা একটা সম্মানজনক পেশা। এই পেশাকে অন্য কোনো পেশায় যেমন সম্মান দেওয়া হয়, এই পেশাকে তার চেয়ে একটু বেশি সম্মান দেওয়া হয় আমি মনে করি। সেটা হলে এই পেশায় শুধু বিজ্ঞ নাম দেওয়া হয়, আর তাছাড়া এটা একটা সম্মানজনক পেশা। এই পেশায় যেমন নিজে নির্ভরশীল আত্মনির্ভরশীল হওয়া যায়, তেমনি অন্যের সেবাও করা যায়। এই জন্য আমি আইন পেশায় আসতে চাই। তাছাড়া আমার স্বামী একজন অ্যাডভোকেট, আমি তার কাছ থেকে এই পেশার জন্য অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি অবহেলার কারণে আপনার ভুল চিকিৎসা করে, তাহলে ডাক্তারের বিরুদ্ধে আপনি কোন ধারায় মামলা করবেন? 304-এর ক ধারায়। ওখানে কি বলা আছে? ওখানে বলা হয়েছে অবহেলার কারণে কারো যদি মৃত্যু ঘটে তাহলে 304-এর ক ধারায় শাস্তি হবে 4 বছর। 4 বছর? 4 বছর না, 5 বছর। 5 বছর। আচ্ছা, 352 ধারায় কি আছে জানেন? 352 ধারা আছে মহিলাদের অশালীন কিছু ইফটিজিং কোথায় আছে? ইফটিজিং হচ্ছে 509 ধারা। শাস্তি কত? ইফটিজিং এর শাস্তি 1 বছর। 1 বছর। দেওয়ানি মামলায় কি জামিনের বিধান আছে? জি না স্যার। তাহলে দেওয়ানি কারাগারে নিলে মুক্ত করার প্রক্রিয়া কিভাবে? দেওয়ানি কারাগারে নিলে তো জামিনের ব্যবস্থার কথা সঠিক জানা নেই। জানা নেই। আচ্ছা, দেওয়ানি মামলায় সময়ের আবেদন করে কোন আইনের বিধান অনুসারে? 17 দেশের এক বিধি অনুযায়ী। কয়বার করতে পারবেন? চূড়ান্ত শুনানির আগে হলো খরচ ছাড়া 6 বার, খরচ সহ 3 বার। আর চূড়ান্ত শুনানির পর্যায়ে হলো খরচ ছাড়া 3 বার আর খরচ সহ 3 বার। আচ্ছা, না, খরচ ছাড়া নেই স্যার, খরচ ছাড়া নেই স্যার। আচ্ছা, রিসিভার এবং কমিশন, অ্যাডভোকেট কমিশনার অ্যান্ড রিসিভার দুজন কি একই ব্যক্তি? স্যার, একই ব্যক্তিও হতে পারে, নাও হতে পারে, আদালতের ইচ্ছা। না, দুজনের কাজ কি এক? না স্যার, রিসিভার হলো একটা সম্পত্তি যখন মানে দুই পক্ষই তার কারো হেফাজতে থাকা নিরাপদ না, সেটা হস্তান্তর হতে পারে বা সেটা বিক্রি হয়ে যেতে পারে। এই জন্য আদালত যদি মনে করে তাহলে তার জন্য রিসিভার নিয়োগ করতে পারে, সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং তার অন্য দিক দিয়ে দেখাশোনার জন্য। আর এদিকে কমিশন হলো আদালত কোনো কিছু যেটা সরাসরি আদালত অনুসন্ধান করতে পারে না, যেখানে সম্ভব হয় না, তখন আদালত কমিশন নিয়োগ করতে পারে। আপনি একটা মামলায় রিসিভার নিয়োগের আবেদন করলেন, এটা যদি নাম মঞ্জুর হয় তাহলে আপনার কি কোনো প্রতিকার আছে? স্যার, এটা তাহলে রিভিশন করতে পারে। রিভিশন, আপিল করতে হবে, মিসেলেনিয়াস আপিল, মনে রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার স্যার। হ্যাঁ, আসেন। নমস্কার স্যার। হ্যাঁ, বসেন। কি নাম কি? সুরুচি বিশ্বাস। সুরুচি, কোন বার? স্যার, গোপালগঞ্জ বার। গোপালগঞ্জ বার। কোর্টে যান? স্যার, নিয়মিত হয় না, আগে যাই। সর্বশেষ কবে গিয়েছেন? 10 তারিখে। 10 তারিখে গিয়ে কি কাজ করেছেন বলেন? স্যার, নিজস্ব একটা কাজ ছিল, সেটা কি? স্যার এই বার কাউন্সিলের ভাইবার প্রস্তুতির জন্য কাগজপত্র ঠিক করার জন্য সিনিয়রের সিল প্রয়োজন ছিল, সেটা। আপনি সিনিয়রের সাথে কোনো কাজ করেন নাই মামলা সংক্রান্ত? স্যার, করেছি। কি কাজ করছেন?
সামনে থাকে, আমি হয়তো পিছনে স্যার ওনার কথাই শোনার জন্য থাকি, মানে আপনার কাজ কি তাহলে ওনার কথা শোনা? কথা শোনার এবং শেখার। শেখা। কি শিখছেন বলেন তো? এ পর্যন্ত শুনে শুনে কি শিখছেন বলেন? স্যার আমি গোছায় বলতে পারবো না। ওকে ওকে। আচ্ছা, একটা সময়ের আবেদন শুনানি কিভাবে করে বলেন তো? ধরেন আপনি আসামি পক্ষের আইনজীবী, আপনার আসামি আসেন নাই, এখন আপনি সময়ের আবেদন করবেন, কি বলবেন আদালতে গিয়ে? ইওর অনার, আমার আসামি অসুস্থ, সে কোর্টে উপস্থিত হতে পারে নাই, আমি একটা সময়ের আবেদন দয়া করে মর্জি হন সময় দেওয়ার জন্য। আচ্ছা, এই যে আপনি এটা কি মুখ দিয়ে বললেই হবে নাকি লিখিত দরখাস্তও করতে হবে? স্যার লিখিত দরখাস্ত করুন। লিখিত দরখাস্ত করতে হবে। আপনার সময়ের আবেদন আপনি করলেন, আপনার সাবমিশনে আদালত সন্তুষ্ট হলেন না এবং আপনার আসামিকে সময়ের আবেদন মঞ্জুর করেন নাই, তাহলে আপনার কি আর কোনো প্রতিকার আছে নাকি মন খারাপ করে চলে আসবেন? স্যার প্রতিকার আছে। কি প্রতিকার আছে? রিভিশন করবেন। রিভিশন কখন করে? বলতে পারবো না। উচ্চ আদালতে করে? স্যার রিভিশন উচ্চ আদালতে। উচ্চ আদালতে করে। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে দেওয়ানি মামলায় নাকি ফৌজদারি মামলায়, কোন মামলায় দ্বিতীয় রিভিশন করা যায় বলেন? স্যার দেওয়ানি মামলা। কত ধারায় বলতে পারবেন? না স্যার, তারা ঠিক আছে সুরুচি, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। কোন বার থেকে আসছেন? গোপালগঞ্জ বার থেকে স্যার। গোপালগঞ্জ বার। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? আমার সিনিয়র স্যার ওই সাইডে প্র্যাকটিস করে। ওই সাইডে। আচ্ছা বলেন তো, যে 30 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, কোনো সাক্ষী নাই, পুলিশ যখন গ্রেফতার করছে কোনো সাক্ষী ওখানে ছিল না, এখন এই মামলার আসামিকে গ্রেফতার করে আনা হয়েছে, এখন আপনি জামিন চাইবেন কোথায়? স্যার আসামিকে যেহেতু গ্রেপ্তার করে আনা হয়েছে, সেক্ষেত্রে স্যার আমলি আদালতেই আমার জামিন চাইতে হবে। কি বলবেন বলেন, শুনানি কিভাবে করবেন? স্যার প্রথমে বলতে হবে মেরিট প্লিজ ইওর অনার। স্যার যেহেতু আমার আসামি অসহায় গরিব এবং এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা বা মামলার আয়োগ, তিনি আমার আসামিকে স্যার অবৈধভাবে এবং তার শত্রুপক্ষীয় লোকজনের দ্বারা আদিষ্ট হয়ে আমার এই আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি স্যার তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, মানবিক বিবেচনায়, এবং স্যার যেহেতু ওইখানে কোনো সাক্ষী নেই, উপস্থিত সাক্ষী নেই, যে কারণে মানবিক বিবেচনায় আমার এই আসামিকে স্যার জামিন দিতে হচ্ছে। এই যে জামিনটা আপনি চাইবেন, এটা কোন আইনের কোন ধারায়? সেটা ফৌজদারি কার্যবিধির 497 ধারায় চাইব স্যার। আচ্ছা, 497 ধারায় জামিন চাইলেন, যদি তিনি না দেন জামিন তাহলে কি করবেন? স্যার তাহলে এই আদেশের বিরুদ্ধে আমি জেলা ও দায়রা জজ আদালতে স্যার মিসেলিনিয়াস কেস মূলে আমি স্যার জামিন চাইব। কত ধারায়? এটা আমি চাইব স্যার 497 ধারায় চাইব স্যার। আচ্ছা বলেন যে যৌতুক নিরোধ আইনের যে যৌতুকের যে দাবি 3 ধারা এবং নারী ও শিশু যতন দমন আইনের যে 11 ধারা, এই 2টা ধারার ভিতরে অ্যাকচুয়ালি কখন কোন আইনে মামলা করে? স্যার যদি শুধু যৌতুক চায়, দাবি করে, সেক্ষেত্রে আমি যৌতুক নিরোধক আইন 2018 3 ধারায় আমি মামলা করবো স্যার, আমলি আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে। আর যদি স্যার যৌতুকের জন্য মারপিট করে, সাধারণ আঘাত হয়, তাহলে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্যার আমি অ্যাফিডেভিট দাখিল সহ স্যার মামলা করবো। সরাসরি ট্রাইব্যুনালে মামলা করা যায় না স্যার, প্রথমে আমি যাব স্যার সংশ্লিষ্ট থানায়, যদি থানা কর্তৃপক্ষ আমার এই মামলা না নেয়, তাহলে আমি অ্যাফিডেভিট দাখিল সহ আমি মাননীয় ট্রাইব্যুনালে মামলা করবো স্যার। 2025 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে, জানেন? জি স্যার। যে কোনো একটা বিধান বলতে পারবেন যে এটা সংশোধিত হয়েছে?
স্মরণ করতে পারতেছেন না। ঠিক আছে শিপন সাহেব, ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। আসেন। মৃত্যুদণ্ড যোগ করছে 2022 সালে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। কোন বারের? স্যার ঢাকা বার অ্যাসোসিয়েশন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের কোর্টে যান? জি স্যার। কি করতে যান? স্যার সিনিয়রের সাথে রিলেশন করে পাই। ঘুরতে? না স্যার, কাজ করি স্যার, করে সিনিয়রের সাথে। কি কাজ করছেন? স্যার ওই মামলার স্টেপগুলো লিখি স্যার, সিনিয়র দেখা যায়, বুঝায় দেয়, লিখি স্যার। আচ্ছা, সর্বশেষ কি কাজ করছেন সিনিয়রের সাথে একটু বলেন তো। স্যার একটা মামলায় স্যার সময়ের আবেদন লিখছি স্যার। সময়ের আবেদন কিভাবে লিখতে হয় আমাকে বর্ণনা দেন। স্যার প্রথমে স্যার আদালতের নাম, তারপরে স্যার সূত্র, তারপরে স্যার বাদী বিবাদীর নাম, ধারা, স্যার বিষয়, তারপরে স্যার বডিতে লিখতে হয় স্যার এই কারণে আসামি। কয় টাকার কোর্ট ফি লাগে? স্যার 10 টাকা। 10 টাকার। কি কারণ লিখছিলেন সময়ের আবেদনে? স্যার আমার আসামি স্যার জ্বর ছিল স্যার, এই জন্য স্যার আদালতে উপস্থিত হতে পারেনি স্যার। আচ্ছা, বাদন সাহেব, এই ঢাকা জজ কোর্টের বর্তমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম কি? মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। চিফ জুডিশিয়াল না চিফ মেট্রোপলিটন? সরি স্যার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, বলেন তো ফৌজদারি কার্যবিধির অন্য ধারায় কয়টি ক্ষেত্রে বিনা কারণে গ্রেপ্তার করা যায় 11টি ক্ষেত্রে বলতে পারবেন? একটু বলেন। কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাইলে, অভ্যাসগত অপরাধী হইলে, সশস্ত্র বাহিনী থেকে পালায়ন করলে ইত্যাদি স্যার। আচ্ছা বাদন সাহেব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে আপিল এবং রিভিশন এই দুইটার ভিতরে একটা পার্থক্য বলেন। স্যার আপিল করে আইনগত প্রশ্ন এবং ঘটনাগত প্রশ্ন, রিভিশন করে স্যার শুধু ঘটনাগত আইনগত প্রশ্ন স্যার। আদালত কি স্বপ্রণোদিত হয়ে রিভিশনাল পাওয়ার প্রয়োগ করতে পারে? জি স্যার, পারে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। যান। আসসালামু আলাইকুম স্যার। আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। নাম? স্যার আমার নাম এস এম আলামিন সোহাগ। আলামিন শব্দের অর্থ জানেন? জি স্যার। কি? বিশ্বাসী। বিশ্বাসী। আপনি কি বিশ্বাসী? জি স্যার, থাকার চেষ্টা করি স্যার। আচ্ছা, আলামিন আপনার সিনিয়র কে? স্যার আমার সিনিয়র জনাব সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল হক স্যার। কোর্টে যান? জি স্যার। স্যারের সাথে শুনানিতে ছিলেন? জি স্যার। সর্বশেষ কোন শুনানিতে ছিলেন? স্যার সর্বশেষ একটা চুরি মামলায় সময়ের আবেদন দিয়েছিল, স্যারের সাথে ছিল। কি বলছিল স্যার? স্যার ওই যে আসামি পক্ষে ছিল, স্যার ওই আসামি অসুস্থ ছিল, সেই কারণে স্যার বলেছিল যে আসামি অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেনি, সময়ের আবেদন করতে মঞ্জুর করতে মর্জি হয়। আচ্ছা বলেন তো, স্থায়ী জামিন আর অন্তর্বর্তীকালীন জামিন শুনেছেন? স্যার শুনেছি স্যার। ব্যাখ্যা করতে পারবেন স্থায়ী জামিন কখন দেয় আর অন্তর্বর্তীকালীন কখন দেয়? না স্যার, এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না স্যার। বলেন তো দণ্ডবিধি 308 কি বলা হয়েছে? 308 হচ্ছে কালপাবল হোমিসাইডের পানিশমেন্ট। জি। 309 309 আছে ঠগের শাস্তি আছে, ঠগ সম্পর্কে বলা আছে। মাসুদ সাহেব কিছু বলেন, জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন। বলেন তো যে দেওয়ানি কার্যবিধিতে যদি কোনো রায় চাই দেয়, যদি ভুল ত্রুটি হয়, এটা কত ধারা অনুযায়ী সংশোধন করা যায়? এটা 152 ধারা অনুযায়ী, করণিক বা গাণিতিক ভুল হলে। রায় এবং আদেশের মধ্যে পার্থক্যটা বলেন তো? রায় হচ্ছে আদেশ হচ্ছে মামলা চলাকালীন অবস্থায় যখন আবেদনের প্রেক্ষিতে কোনো আদেশ প্রদান সিদ্ধান্ত প্রদান করে সেটাকে আদেশ বলে। আর রায় হচ্ছে মামলার গুণাগুণের উপরে ভিত্তি করে রায় এবং আদেশ এবং ডিক্রির বিবরণে যেটাতে থাকে সেটাকে রায় বলে। আপনি বলেন তো যে ফৌজদারি কার্যবিধির 177 ধারা কি আছে বলেন তো? মনে করতে পারছি না স্যার।
আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে নালিশি মামলা দায়ের করা যায় কত ধারায়? স্যার 200 ধারায় স্যার। 200 ধারা। ঠিক আছে, ধন্যবাদ। সোহাগ সাহেব আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? নূর ইসলাম ভুইয়া। নুর ইসলাম ভুঁইয়া। ভুঁইয়া সাহেব কি করেন? স্যার সিনিয়রের সাথে কোর্টে কাজ যাওয়া আসা করছি স্যার। বাংলার 12 ভুঁইয়া কারা ছিল বলেন? স্যার মুক্ত মনে হচ্ছে, মনে করতে পারছি। আচ্ছা, নূর ভুঁইয়া কোর্টে যান আসলে? জি স্যার। কি করেন আপনি? স্যার এই সিনিয়রের ফাইলপত্র গোছাই। কোনো চাকরি বাকরি করেন না? জি না স্যার। আচ্ছা ভুঁইয়া সাহেব, সোলে ডিক্রি কোথায় আছে? 23/3 বিধি স্যার, দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি ফৌজদারি মামলায় কি আপোষ হয়? হয় স্যার। কিভাবে হয়? কত ধারায় আছে? কার্যবিধি 345 ধারা। 45 ধারায়। আদালতের অনুমতি লাগে? স্যার এক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়াও করা যায়, আবার আদালতের অনুমতি নিয়েও করা যায় স্যার। আচ্ছা বলেন তো, একটা বাড়িতে ডাকাতি হলো, জি স্যার। এখন ওই ঘটনার ডাকাতটা ওই পরিবারের সকল সদস্যকে মেরে ফেলছে এবং কোনো গ্রামবাসীও আশেপাশে ছিল না, কোনো চাক্ষুষ কোনো সাক্ষী নেই, এবং ডাকাতির দল ডাকাতি করে চলে গেল। তো এই মামলা অ্যাকচুয়ালি কি প্রমাণ করা সম্ভব কিনা, বা এই মামলায় কিভাবে প্রমাণ করবে? স্যার এই মামলা প্রমাণ করা সম্ভব, কারণ ওই মামলার সাথে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে রাজসাক্ষী হিসেবে ক্ষমার শর্তে তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে হবে স্যার। এটা কোথায় আছে রাজসাক্ষী? এটা 378 থেকে 339 পদার উপর। আচ্ছা ভুঁইয়া সাহেব, এমন একটা অপরাধের নাম বলেন যেটা করলে অপরাধ না কিন্তু ব্যর্থ হলে অপরাধ। স্যার এটা হলো দণ্ডবিধি 309 ধারায় বলা হয়েছে, কেউ যদি আত্মহত্যা করে উদ্যোগ নেয় কিন্তু আত্মহত্যা করতে পারে না, হয়নি, সে বেঁচে গেছে, তাহলে তার সে অপরাধ করছে। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় এবং 167 ধারায় কি আছে? ফৌজদারি কার্যবিধির 161 ধারায় হলো সাক্ষীর জবানবন্দি গ্রহণ। এটা সাক্ষীর মৌখিক জবানবন্দি গ্রহণ করবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা লিখিত আকারে লিখে নিতে পারে। ভুঁইয়া সাহেব, ফৌজদারি কার্যবিধির 185 ধারা কি বলা আছে? ফৌজদারি কার্যবিধির 145 ধারা বলা আছে স্থাপন সম্পত্তি দখল নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়। মাসুদ করেন। আপিল বাতিল, জি স্যার। এটা বলতে পারেন ফৌজদারি কার্যবিধি এটা কোথায়? ফৌজদারি কার্যবিধি 431 ধারা আপিল বাতিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত দেখতে হবে যে স্যার আপিলটি কে দায়ের করছে, যদি অভিযুক্ত দায়ের করে থাকেন আর যদি অভিযুক্ত মারা যায় তাহলে আপিল বাতিল হয়ে যাবে। এছাড়া যদি অর্থের মোকদ্দমা হয়ে থাকে অভিযুক্ত হলেও সেক্ষেত্রে আপিল বাতিল হবে না। আপনি বলেন তো দণ্ডবিধির 511 ধারায় কি বলা আছে? স্যার দণ্ডবিধি 511 ধারা বলেছিল অপরাধ সংগঠনের উদ্দেশ্য, অর্থাৎ অ্যাটেম্প টু কমিট অফেন্স। এখানে মৃত্যুদণ্ড ছাড়া অর্থাৎ যাবজ্জীবন বা কারাদণ্ডযোগ্য অপরাধ যদি করে থাকে তাহলে ওই ধারায় যে শাস্তি আছে তার দীর্ঘতম অর্ধেক শাস্তি পাবে স্যার। সুকন্তিকার সম্পর্কে কোথায় বলা হয়েছিল? সুখাধিকার সম্পর্কে স্যার এটা তামাদি স্যার সুনির্দিষ্ট তামাদি 26 ধারে স্যার। সুকন্তিকার কতদিন পরে অর্জিত হয়? স্যার এটা যদি বেসরকারি সম্পত্তি হয় তাহলে 20 বছর, সরকারি সম্পত্তি হলে 60 বছর। আচ্ছা ভুঁইয়া সাহেব, আপনাকে দেখে একটু খুশি খুশি মনে হচ্ছে, আপনার এটার কারণ কি? স্যার এই আইনজীবী হওয়ার জন্য দীর্ঘ পথ সংগ্রাম করছি, সর্বশেষ আপনাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি যে আপনাদের সহযোগিতা পাইলে হয়তোবা আইনজীবী হতে পারবো, এজন্য স্যার খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যে সত্য কথা বলে গেলেন, ধন্যবাদ। আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। কি আপনার নাম? আমার নাম আশিকা রহমান রীতি। রীতি কোর্টে যান? জি স্যার। সর্বশেষ কোন মামলায় ছিলেন সিনিয়রের সাথে? আমি সিনিয়রের সাথে সর্বশেষ একটি নারী শিশু নির্যাতন মামলায় ট্রাইব্যুনাল মামলায় গিয়েছি। কি মামলা ছিল ওটা? এটা একটা যৌতুকের মামলা ছিল। যৌতুকের মামলা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক সম্পর্কে বলা আছে কত ধারায়? কোন ধারায় মামলা করে জানেন?
করতে পারতেছেন না। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই মামলাগুলা এগুলা কি সরাসরি ট্রাইব্যুনালে করা যায়? স্যার এখানে অনুমতি আগে থানায় করতে হয়, থানায় যদি না নেয় তাহলে এফিডেভিট করার মাধ্যমে প্রমাণ সহ যে তাকে নির্যাতন করা হচ্ছে এই ধরনের একটা প্রমাণ দাখিল করে পরবর্তীতে সেটা সাবমিশনের মাধ্যমে মামলাটি করা হয়। স্বীকৃতি এবং স্বীকারোক্তি সম্পর্কে স্বীকৃতি হচ্ছে যে কোনো কিছু স্বীকার করা, একটা মামলার যে কোনো ঘটনা স্বীকার করা। আর স্বীকারোক্তি হচ্ছে দোষ স্বীকারোক্তি, যে আমি এই ঘটনাটা যে করেছি আমি যদি সেই বিষয়টাকে মানে স্বীকার করে স্বীকৃতি নিই। সংজ্ঞা দেওয়া আছে কোথায়? এই মুহূর্তে আসলে মনে করতে পারছি না, স্যার। আচ্ছা, আপনি বলেন যে ফৌজদারি মামলায় যদি মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে আসামি তো আপিল করবে কোথায়? মৃত্যুদণ্ড হচ্ছে হাইকোর্টে, হাইকোর্টে। কত ধারায় জানেন? 410-এ। 410 ধারায়। আচ্ছা, আর যাবজ্জীবন কারাদণ্ড দিলে? স্যার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দিলেও হাইকোর্টেই হাইকোর্টেই করতে হবে। দামাদি এটা হচ্ছে তামাদি আইনের 150 অনুচ্ছেদ অনুযায়ী 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড যদি দেয় সেক্ষেত্রে আপিল করতে হবে। বৈধ অপরাধতা কি বলেন? বৈধ অপরাধতা হচ্ছে স্যার যদি মানে এটা হচ্ছে তামাদিনের 6 ধারাতে আছে যে 3 ধরনের অপরাধতা থাকলে সে তামাদি মেয়াদ তার জন্য বর্ধিত হবে। সে যদি নাবালক হয়, উন্মাদ বা অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে এই অপরাধতা কার জন্য? এটা বাদী বিবাদী উভয় না কার জন্য বলেন? এটা শুধুমাত্র বাদী যে মামলা করার অধিকারী সে এই অপরাধতার সুযোগটা পাবে। সুখাধিকারের মামলা কতদিনের মধ্যে দায়ের করতে হবে? সেটা সুখাধিকার বঞ্চিত হলে কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? 2 বছর। 2 বছর। আর এই সরকারি সম্পত্তিতে সুখাধিকারের জন্ম হয় কত? এটা হচ্ছে যদি 60 বছর পরে সুখাধিকার অর্জিত হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসেন, শুভকামনা। সুন্দর সুন্দর। হ্যাঁ, বসেন। আপনার নাম? মোহাম্মদ বদরুজ্জামান শেখ। বদরুজ্জামান শেখ। এলএলবি কত সালে? এলএলবি স্যার 2017 সালে। 17 সালে পাশ করেছেন? 17 সালে? জি স্যার। তো এখন তো 25 সাল। এতদিন কি করলেন? 17 থেকে 25, এত দেরিতে কেন? স্যার আমি ট্রাই করছি আমাদের বার কাউন্সিলে, অনেকদিন গ্যাপ করে নেওয়া হয়েছিল। 17 পরে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল 20 সালে, তারপরে 22 আর 23। আপনি পরীক্ষা কয়টা পেয়েছেন এ যাবৎকাল? 3টা পেয়েছিলাম। 3টা পেয়েছেন। পরীক্ষা কি দিয়েই গেছেন? জি স্যার, দিল্লিতে ছিলাম, দিল্লিতে হয়েছিল না। তাহলে পেকে গেছেন নাকি? জি স্যার। পেকে গেছেন পরীক্ষা দিতে? জি স্যার। আচ্ছা, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব বলেন? স্যার আপনি দেওয়ানি এবং ফৌজদারি যে কোনো ইয়ে থেকে করলে। আপনি বলেন সুনির্দিষ্ট প্রতীকী আইনের 27 এবং 28 ধারায় কি বলা হয়েছে? 28 ধারায় বলা হয়েছে যে 3টে ক্ষেত্রে এই মুহূর্তে আচ্ছা, আপনি ওটা রাখেন। আপনি বলেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ঘোষণামূলক মামলা করে, এই ঘোষণামূলক মামলায় আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে? আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে তার সত্য যদি থাকে সত্যের প্রতিকার চাইতে হবে, যদি বেদখল থাকে বেদখলের প্রতিকার চাইতে হবে। আনুষঙ্গিক প্রতিকারের জন্য কি আর্জি খারিজ হবে বা মামলা খারিজ হবে? মামলা খারিজ হবে না, তবে আনুষঙ্গিক প্রতিকার না দিলে মামলায় পরবর্তীতে আনুষঙ্গিক প্রতিকারের যে দাবি এটা সুবিধা পাওয়া নাও যেতে। আচ্ছা, ধরেন আপনি একটা মামলা করেছেন, এখন আপনি আনুষঙ্গিক প্রতিকার চাননি, মামলা করার পরে আপনি বুঝতে পারলেন যে আমার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া উচিত ছিল, তো এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? এই মুহূর্তে আদালতের অনুমতি সাপেক্ষে আনুষঙ্গিক প্রতিকার আবেদন করা যেতে পারে। কিভাবে আবেদন করবেন? আর্জি সংশোধন। কোথায় করে আর্জি সংশোধন? আর্জি সংশোধন 7 আদেশে।
7 আদাসে আজি সংশোধনের আবেদন যদি নামঞ্জুর হয় কি করবেন? নামঞ্জুরের রিভিশন। রিভিশন করবেন। তো বদর সাহেব, আপনার কেস ডায়েরিতে দেখলাম যে প্রিএমশনের মামলা রয়েছে। তো প্রিএমশন সম্পর্কে বাংলাদেশের কোন কোন আইনে আছে বলেন তো? প্রিএমশন বাংলাদেশের অগ্রপ্রয়ের ক্ষেত্রে এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার 8 ধারায় অগ্রক্রয়ের ক্ষেত্রে যে মামলা এটা বা কোন রকমেরই হবে না, মানে অগ্রক্রয় বিষয়টা কি? অগ্রক্রয় হলো তার সম্পত্তিতে অংশীদারি ছিল, এমন কোনো সম্পত্তি যদি কোনো আগন্তুকের কাছে বিক্রয় হয়, সেক্ষেত্রে যে অংশীদার সে অগ্রক্রয় মামলা করতে পারবে। করেন, আপনারা করেন, দুইটা করেন। বেলবন্ড কি বলেন তো? বেলবন্ড হচ্ছে জামিনের শর্তাবলী সাপেক্ষে যে স্টপের সঙ্গে কথা বলা আছে। স্টপের সম্পর্কে বলা হয়েছে 115 ধারায় সাক্ষ্য আইন, আর কোথায় বলা আছে? আর বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18। ঠিক আছে, ধন্যবাদ, আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তানভীর আলম খান, কোন বার থেকে এসেছেন? আমি গোপালগঞ্জ বার থেকে এসেছি। গোপালগঞ্জ বার থেকে। আইনজীবীদের পোশাক সম্পর্কে কোন আইনে আছে জানেন? আইনজীবীদের পোশাক সম্পর্কে আছে সিভিল রুলস অর্ডার এবং ক্রিমিনাল রুলস অর্ডার, এই দুটো। আইনজীবীদের পোশাক কি বলেন তো? আইনজীবীদের পোশাক হচ্ছে কালো কোট, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু এবং কালো টাই। আচ্ছা, আর একটা গাউন। তানভীর আলম খান কোর্টে গিয়েছেন? জি স্যার, গেছি। সর্বশেষ কোন মামলায় ছিলেন সিনিয়রের সাথে? স্যার সর্বশেষ সিনিয়রের সাথে ছিলাম 144 ধারার একটা মামলাতে ছিলাম। 144 ধারা মামলা কোথায় করে? স্যার 144 ধারা মামলা করে নির্বাহী কোর্টে, জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে। কেন করে 144 ধারা মামলা? স্যার যখন কোনো জমিজমাতে দখলের হুমকি থাকে বা কেউ দখল করে নেওয়ার চেষ্টা করে, তখন তাকে বিরত রাখার জন্য, ওই কার্যক্রম থেকে দখল কার্যক্রম থেকে বিরত রাখার জন্য 144 ধারায় নিষেধাজ্ঞা জারি করে। 144 ধারায় নিষেধাজ্ঞা আছে? স্যার আচ্ছা, প্রশ্ন হলো যে আপনি 145-এ না করে 144-এ কেন করলেন? দুইটা ধারার ভিতরে পার্থক্য কি? স্যার দুইটা ধারার ভিতরে পার্থক্য হচ্ছে 144 ধারায় হচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছে, আর 145 ধারায় হচ্ছে তিনি যদি বেদখল হয়ে থাকেন তাহলে তাকে দখলের অধিকার দেওয়া হচ্ছে 145 ধারাতে, মানে পুনর্বহালের অধিকার দেওয়া হচ্ছে 145-এ। আচ্ছা, 144 বা 145-এ আপনি যে মামলাটা করলেন, এই আদেশ যদি দিয়ে দেয় এবং ওই আদেশের বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে এই মুহূর্তে আপনার আর কি করণীয় আছে? স্যার যদি আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হই তাহলে সেক্ষেত্রে পক্ষগণ দায়রা আদালতে রিভিশন করতে পারবেন। রিভিশন কত ধারায় করে জানেন? স্যার রিভিশন করে 400 স্যার, সরি খেয়াল নেই স্যার। নিঃস্ব ব্যক্তি সম্পর্কে কোথায় বলা আছে? স্যার নিঃস্ব ব্যক্তি নিঃস্ব ব্যক্তি পাওয়ারশিপ সম্পর্কে বলা হয়েছে 33 আদেশে। আর আপিল সম্পর্কে নিঃস্ব ব্যক্তির আপিল। স্যার সেটা মনে হয়েছে। একজন সাধারণ মানুষ কোনো আইনজীবী ছাড়া কি আদালতে সে নিজের মামলা নিজে পরিচালনা করতে পারে? স্যার নিজের মামলা নিজে পরিচালনা করতে পারবেন। কোন অনুযায়ী বলেন? স্যার ইয়াটা বলতে পারবেন স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ইয়াং ম্যান, যান। কি পরীক্ষা শেষে কি বিয়ে করবেন নাকি অ্যাডভোকেট হয়ে? স্যার যদি কপালে থাকে করবেন। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন।
নাম আপনার? স্যার মোহাম্মদ হুসাইন। হুসাইন কোন বার? স্যার ভোলা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন স্যার। আপনার বারে সদস্য সংখ্যা কত? স্যার অ্যাক্টিভ সদস্য সংখ্যা 253 জন স্যার। বাসা কোথায় ভোলার? স্যার ভোলা সদরে। পড়ালেখা কোথায় করছেন? স্যার এলএলবি করেছি স্যার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, আর এলএলএম করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এটা বুঝতে পারছো এবং শেষ পার্থক্য কি? সাইম, আপনি জি স্যার। যান? স্যার শুনতে পাইনি স্যার। কোর্টে যান? জি স্যার। স্যার এই লাস্ট 2 মাস ধরে যাইনি, তার আগে গিয়েছিলাম স্যার। আচ্ছা, সিনিয়রের সাথে কোনো মামলা শুনানিতে ছিলেন কখনো? জি স্যার। কোন মামলায়? স্যার ফৌজদারি একটা 406 আর 420 ধারার একটা মামলা জামিন শুনানিতে আমি দেখেছি স্যার সিনিয়রকে স্যার। 406 এবং 420 ধারায়, দুইটা ধারায় কি আছে? কখন মামলা করে, কোন ধরনের ঘটনার প্রেক্ষিতে? স্যার 406 ধারা হলো স্যার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে, আর স্যার 420 ধারা হলো স্যার প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করলে স্যার। হুম, আচ্ছা। আম, জামিন কোথায় আছে বলেন তো? স্যার ফৌজদারিতে স্যার জামিন রয়েছে স্যার 496 থেকে 498। 96, 97 ধারায় কি আছে? স্যার 96 ধারায় বলা হয়েছে স্যার জামিনযোগ্য মানে অপরাধের ক্ষেত্রে জামিনের কথা, আর 497 ধারা বলা হয়েছে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে স্যার জামিনের কথা স্যার। আচ্ছা, ফৌজদারি মামলায় ডিসচার্জের আবেদন কখন করে? স্যার ফৌজদারি মামলায় স্যার ডিসচার্জের আবেদন করে স্যার ম্যাজিস্ট্রেট কোর্টে ক্ষেত্রে স্যার ডিসচার্জের আবেদন করে 242 ধারায়, আর দায়রা জজ আদালতের ক্ষেত্রে 265 স্যার গহ। আচ্ছা, ডিসচার্জের আবেদন ক্ষেত্রে আসামি যদি বলে যে সে আসলে প্লি অফ এলিবি দাবি করে, এটা কি আসলে আদালত বিবেচনায় নিতে পারে কিনা? না স্যার, আসামির কোন স্যার কাগজপত্র বা কিছু স্যার ডিসচার্জ আবেদন ক্ষেত্রে বিবেচনায় নিতে পারে না স্যার। আচ্ছা, তো ওসাইম সাহেব, জি স্যার। জুডিশিয়ারি দিয়েছেন কখনো বিজিএস পরীক্ষা? না স্যার, আমার দেওয়া হয়নি, আমার স্যার প্র্যাকটিস করার প্রতি ইচ্ছা স্যার, জুডিশিয়ারিতে ইচ্ছা নাই তেমন স্যার। ঠিক আছে ওসাইম, ভালো থাকবেন, শুভকামনা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। এই প্রিন্স আসেন, প্রিন্স আপনার ভাইবা কি আগামীকাল নাকি? আমার ভাইবা আছে 18 তারিখে, তবে এখন দিতে চাচ্ছি। আচ্ছা আসেন, ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন। রেকর্ডিং করতে কিছু একটা দরকার নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। স্যার দুঃখিত, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার নাম নাম বলেন। আমার নাম স্যার মোহাম্মদ কাজী রিয়াজুল ইসলাম। কাজী রিয়াজুল ইসলাম, কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি স্যার। এলএলবি করেছেন কত সালে? স্যার এলএলবি শেষ হয়েছে আমাদের 2020 সালে স্যার। 2020 সালে। এলএলবিতে যে সাবজেক্টগুলো পড়েছেন কয়েকটা নাম বলেন তো। দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, সাক্ষ্য আইন। আচ্ছা, সাক্ষ্য আইনে 15 ধারায় কি আছে বলেন? স্যার দুঃখিত, যদি প্রশ্নটা আরেকবার করতেন, নেটওয়ার্কের সমস্যা স্যার। সাক্ষ্য আইনের 115 ধারায় কি আছে? স্যার সকার্যজনিত বাধা সম্পর্কে বলা হচ্ছে 115 ধারায়।
115 ধারায় সকার্যজনিত বাধা কি, বিষয়টা একটু বোঝান তো। কোনো ব্যক্তি যদি তার পূর্বেকৃত কোনো কাজ করে থাকে, পরবর্তীতে সেটা স্যার অস্বীকার করতে পারবে না। কিরকম একটা উদাহরণ দেন। যেমন স্যার, আমি একজনের কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি, পরে আমি সে মালিকের সত্য স্বীকার করতে পারবো না স্যার। আচ্ছা, এটা কি ফৌজদারি মামলায় হয়? ফৌজদারি মামলায় স্যার 403, সরি স্যার, এই মতো মনে পড়ছে না স্যার। আচ্ছা, কাজী রিয়াজুল, আপনি জি স্যার। বলেন তো যে ফিক্সড কোর্ট দিতে হয় এরকম একটা মামলার নাম বলেন তো। স্যার ঘোষণামূলক মোকদ্দমায়। ঘোষণামূলক মামলা কেন করে জানেন? জি স্যার। কেন করে? স্যার যদি কেউ কোনো সম্পত্তির স্যার দলিল জালিয়াতির শিকার হয়, সেই ক্ষেত্রে যদি উনি সম্পত্তি দখলে থাকেন, সেই ক্ষেত্রে উনি শুধু স্যার ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন। আর যদি স্যার উনি সম্পত্তি থেকে বেদখল হন বা দখলে না থাকেন, সেই সঙ্গে তার ঘোষণামূলক মোকদ্দমার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। ঘোষণামূলক মামলায় কি জারি মামলা করা লাগে? দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। ঠিক আছে প্রিন্স, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা দেখেন, তাহলে ঘোষণামূলক মামলায় জারি মামলা করা যায় না, এটা শিখে নিন। ঘোষণামূলক জি। মামলায় জারি মামলা করা যায় না। আর এগুলাই মোটামুটি। আর এস্টপেল কি ফৌজদারি কার্যবিধি আছে স্যার কোথাও? না, নাই। ধন্যবাদ স্যার। প্রিন্স কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিল্টন ভাই, মিল্টন ভাই, পরীক্ষা কয় তারিখে ভাই তোমার? আমার পরে ভাই আরো কয় তারিখ? আমার অনেক পরে যায় ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা আম, হাবিব সাহেব আসেন, হাবিব সাহেব। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ধন্যবাদ স্যার। কোন বার থেকে এসেছেন? স্যার খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশন থেকে। আপনার বারে কতজন সদস্য আছে এই মুহূর্তে? এই মুহূর্তে স্যার প্রায় 100 জনের কাছাকাছি, তবে অনলাইন তালিকা অনুযায়ী 77 জন আছে স্যার। আচ্ছা, হাবিবুর রহমান সাহেব, আপনি অ্যাডভোকেট হওয়ার পরে আপনার বার অ্যাসোসিয়েশনে কতদিনের মধ্যে আপনাকে যোগদান করতে হয় জানেন? জি স্যার, 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে যদি আপনি যোগদান না করেন তাহলে কি হতে পারে? আমার সদস্যপদটা বাতিল হতে পারে স্যার। এই ক্ষেত্রে কি প্রতিকার আছে জানেন? বার কাউন্সিলে আপিল করতে হয় স্যার। আচ্ছা, ধন্যবাদ। হাবিব সাহেব, সাক্ষ্য আইনের 133 ধারায় কি আছে? সাক্ষ্য আইনের 133 ধারায় আহ এই দুষ্কর্মের সহযোগী স্যার। দুষ্কর্মের সহযোগী কে একটু বলেন তো। একটা অপরাধের সময় একাধিক আসামি থাকলে তখন একজন আসামি আরেকজনের সাপেক্ষে দুষ্কর্মের সহযোগী। হুম, 164 ফৌজদারি কার্যবিধির এই ধারায় কি আছে? এখানে কনফেশনের বিষয়ে বলা আছে স্যার। শুধু কনফেশন?
জি স্যার। 164-এ কি শুধু আসামির জবানবন্দি রেকর্ড করতে পারে, নাকি ঘটনা সম্পর্কে জানে এরকম কোনো ব্যক্তিরও জবানবন্দি রেকর্ড করতে পারে? গুরুত্বপূর্ণ সাক্ষী জবানবন্দিও রেকর্ড করা যায় স্যার। রেকর্ড করা যায়। হাবিব সাহেব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে আহ, একজন ব্যক্তির, ধরেন আপনি এক পক্ষে অ্যাডভোকেসি করতেছেন ফৌজদারি মামলায়, তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে দিয়েছে আপনার আসামিকে, তো এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? আপিল দায়েরের শর্তে জামিন চাইবো স্যার। কোথায় চাইবেন? যে আদালত সাজা প্রদান করছে ওই আদালতেই। কত ধারা বলতে পারবেন? ধারা 426-এর খ। 426 বললেই হবে। ঠিক আছে, ধন্যবাদ হাবিব সাহেব, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ স্যার। বাহার সাহেব আসেন, সাইফুল বাহার। স্যার আসতে পারি? আসেন। বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ধন্যবাদ স্যার। কোন বার থেকে এসেছেন? স্যার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। এলএলবি তো কত সালে করেছেন আপনি? স্যার 2014 সালে স্যার। 2014 সালে এলএলবি করে আজকে হচ্ছে 2025 সাল, তো এত দেরিতে কেন? স্যার 2014 সালের পরে স্যার প্রথম পরীক্ষা হয়েছিল স্যার 2017 সালে স্যার। স্যার প্রথম পরীক্ষা 15 সালের পরীক্ষাটা পাইনি স্যার, কিন্তু আর পরবর্তীতে 17 সালে পরীক্ষা দিয়েছিলাম স্যার, ওখানে অকৃতকার্য হওয়ার কারণে স্যার এর পরবর্তী স্যার লেগে আছি স্যার, তারপর থেকে এই পর্যন্ত চেষ্টা করে আসছি স্যার। পরীক্ষা এইবার কতবার দিয়েছেন? স্যার শুনতে পারি নাই স্যার। পরীক্ষা কতবার দিয়েছেন? স্যার এই পর্যন্ত স্যার রিটেন পরীক্ষা দিয়েছি 4 বার স্যার। 4 বার? তাহলে তো পেকে গেছেন নাকি? জি স্যার মোটামুটি স্যার। আচ্ছা, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব বলেন? স্যার সব বিষয়ে মোটামুটি পড়েছি স্যার, আপনি যে বিষয়ে প্রশ্ন করতে চান স্যার। আচ্ছা বাহার সাহেব, আম, একটা মামলায় আপনি বাদী, দেওয়ানি মামলায় আপনি বাদী। এখন আপনি মামলা স্থানান্তরের আবেদন কত ধারায় করবেন এবং কোথায় করবেন? স্যার আমি আমি স্যার স্যার 24 ধারায় আমরা স্থানান্তর করবো স্যার দায়ী কার্যবিধির। কোথায় কোথায় করবেন? স্যার এটা করবো স্যার বিচারিক আদালতে স্যার। বিচারিক আদালতে নাকি জেলা জজ? স্যার জেলা জজ স্যার, জেলা জজ। জি স্যার। হাইকোর্টে কখন করবেন? স্যার হাইকোর্টে করবো স্যার যদি আপিল এখতিয়ার ভিন্ন হয় স্যার। ভিন্ন হলে হাইকোর্টে, জি। আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞা কি বলেন তো? স্যার অস্থায়ী নিষেধাজ্ঞা যদি স্যার আহ, কোনো মামলার জমি জমি সংক্রান্ত বিষয়ে বা কোনো বিষয়ে যদি স্যার কোনো হুমকি প্রদান করে, যে বেদখলের হুমকি প্রদান করে স্যার, সেক্ষেত্রে স্যার অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয় স্যার। আচ্ছা, আপনি ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেলেন, এখন যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিল, তিনি যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে, তো এই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে? স্যার এই ক্ষেত্রে মিসলেনি স্যার বিবিধ মামলা করতে হবে স্যার। বিবিধ মামলা করলে কি হবে বলেন, কি করতে পারে? স্যার এই ক্ষেত্রে স্যার যদি অমান্য করে স্যার, তাহলে স্যার তার 6 মাসের কারাদণ্ড হতে পারে স্যার, তার সম্পত্তি ক্রোক করতে পারে, এবং যদি স্যার এটা অব্যাহত থাকে তাহলে স্যার তার সম্পত্তি বিক্রি করতে পারে স্যার। আচ্ছা, জুভেনাইল কাকে বলে জানেন? জুভেনাইল? স্যার জুভেনাইল স্যার 15 বছরের নিচে বয়স্ক শিশুর ক্ষেত্রে স্যার। শিশুর ক্ষেত্রে জুভেনাইলের বিচার পদ্ধতি ফৌজদারি কার্যবিধিতে আছে জানেন? জি স্যার। কোথায় আছে?
স্যার 29-এর খ স্যার, ঠিক আছে, 29-এর খ ধন্যবাদ বাহার সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সৌমিত্র আসেন, সৌমিত্র। সৌমিত্র, আপনি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? আদাব স্যার। হ্যাঁ, আদাব। স্যার আসতে পারি? হ্যাঁ, আসেন, বসেন। আপনার নাম? সৌমিত্র দাশগুপ্ত। আচ্ছা সৌমিত্র, আপনার তো সার্টিফিকেট দেখে দেখা যাচ্ছে যে আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছেন 2015 সালে। তো আপনি কি এত পরে কেন, 2025 সালে কেন? স্যার আমি মাঝের সময়টা একটা বিরল চোখের রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি একরকম পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম। ওখান থেকে রিকভার করতে করতে মানে কিছু বছর আমি হারিয়ে ফেলেছি মাঝের সময়টায়। তো এখন রিকভারি স্টেজে আছি। পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে প্রিলি রিটার্ন ভাইভা পর্যন্ত পৌঁছালাম এবার 2025 সালে এসে। আচ্ছা আচ্ছা, জুডিশিয়ারি দিয়েছেন কখনো? না স্যার, চোখের সমস্যার কারণে দেয়া হয় নাই। তাহলে সৌমিত্র, কোর্টে যান। আহ, এখন থেকে নিয়মিত যাওয়ার চেষ্টায় আছি। চেষ্টায় আছে। একটা ফৌজদারি মামলা থানায় করলে করলে ওই মামলাটাকে কি বলে, এবং কোর্টে করলে ওই মামলাটাকে কি বলে জানেন? কোর্টে করলে এটাকে সিআর কেস বলে, আর থানায় করলে এটাকে এজাহার থেকে এটাকে আলটিমেটলি এটা জিআর মামলায় পরিণত হয়। জিআর মামলা। আর নন জিআর কখন হয়? যদি এটা আপনার যদি যার অফিসে যদি এটা যদি আর আরেকবার একটু বলেন, শুনতে পারিনি, আরেকবার একটু বলেন। নন জিআর বিষয়টা আরেকবার স্যার বলেন। এজাহার স্যার এটা যদি জিআর অফিস রেজিস্ট্রিভুক্ত না হয়, জিআর অফিসে যদি এটা নিবন্ধিত না হয়, তখন নন জিআর মামলা হিসেবে এটা গণ্য হয়। আচ্ছা, আমল অযোগ্য জিআর অপরাধের ক্ষেত্রে অফিসে যদি মনে এটা রাখবেন, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নন জিআর হয়। জিডি প্রথমে হয়, জিডি পরে হয় নন জিআর। আচ্ছা সৌমিত্র, আম, আপনার একটু বলেন যে ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কারাদণ্ড দেয় একজন আসামিকে, তাহলে আপনি তার আইনজীবী হিসেবে কি করবেন এখন? স্যার এটা আমি আপিলের সিদ্ধান্ত নিতে পারি। কোথায় আপিল করবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। না, এটা প্রথম শ্রেণী দিলে আপিল করবেন দায়রা জজের কাছে, ঠিক আছে? 408 ধারায়। 408। আচ্ছা সৌমিত্র, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে সোলে ডিক্রি এটা কি জানেন? আপোষ মীমাংসা। যদি দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যায়, তখন তার উপর কোথায় আছে ভিত্তি এটা? করে আদালত। কোথায় আছে এটা? এটা দেওয়ানি কার্যবিধিতে। কোথায়? দেওয়ানি কার্যবিধির সম্ভবত 23 আদেশের এক বিধি। 23 আদেশের 3 বিধি। ঠিক আছে সৌমিত্র, ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ স্যার। কামরুজ্জামান সাহেব, কামরুজ্জামান সাহেব, মাইনুদ্দিন সাহেব আসেন, মাইনুদ্দিন সাহেব ক্যামেরায় আসেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা কামরুজ্জামান সাহেব আপনি একটু আচ্ছা মাইনুদ্দিন সাহেব আপনি একটু বসেন, আমরা একটু কামরুজ্জামান সাহেবের ভাইবাটা নিয়ে নিই। আপনার ফোন ঘুরান, এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, মানে ঘুরান। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আসেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? স্যার কামরুজ্জামান। কামরুজ্জামান সাহেব, আপনি এলএলবি করেছেন কত সালে? 2021 সালে স্যার। 21 সালে। এসএসসি কত সালে? 99 স্যার। 99। ছোটবেলা থেকে কি আইন পেশায় আসার ইচ্ছা ছিল? জি স্যার। কাকে দেখে অনুপ্রাণিত হলেন, মানে আইন পেশার প্রতি অনুপ্রাণিত হওয়ার কারণ কি? আমার যে স্কুলে পড়তাম গাজীপুর উচ্চ বিদ্যালয়, ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন শ্রদ্ধেয় আমার জ্যাঠা অ্যাডভোকেট আফতাবউদ্দিন আহমেদ। উনি গাজীপুর বারের সাবেক পিপি ছিলেন। গাজীপুর বারের সভাপতির দায়িত্ব পালন করেছে। ওনাকে দিনেই দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, পরীক্ষা কি এবারই প্রথম দিয়েছেন নাকি এর আগে দিয়েছিলেন? এর আগে দিয়েছিলাম স্যার, রিটেন থেকে আউট। আচ্ছা, এবার কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে স্যার। আচ্ছা, পাশের ব্যাপারে আশাবাদী? জি স্যার। আচ্ছা, আপনি এমনিতে কি করেন, পেশা কি আপনার? আমি এমনিতে বেকার স্যার, কোর্টে প্র্যাকটিস করি স্যারের সাথে, আমার সিনিয়র স্যারের সাথে প্র্যাকটিস করি, আর কিছু করি না স্যার। স্যারের সাথে কি কোর্টে যান? জি স্যার, যাই স্যার। কি কাজ করেন স্যারের সাথে? স্যারের সাথে ড্রাফটিং লেখা করেন? লিখি। জি স্যার। সর্বশেষ কি মামলা লিখছেন? সর্বশেষ একটা যৌতুক মামলায় ছিলাম স্যার। কি লিখছিলেন মনে আছে? জি স্যার। একটু বলেন। যৌতুক যৌতুক মামলা, আসামির পক্ষে জামিনের আবেদন। কত সালের আইন? সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আচ্ছা, জামিনের আবেদন কিভাবে করবেন? আপনি একটা জামিনের আবেদন করেন তো ওই মামলাটার। এটা হলো স্যার, সরি স্যার। আচ্ছা, পুট আপ কি বলেন তো? পুট আপ এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে রেস জুডিকাটা এটা আসলে কি একটু বলেন। একটি মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে যদি নিষ্পত্তি হয়ে যায়, ওই বিষয়ে পরবর্তীতে কোনো মোকদ্দমা দায়ের করলে তা খারিজ হয়ে যাবে। এটাই রেস জুডিকাটা, দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারায় রেস জুডিকাটার বিধান আছে। ধন্যবাদ, শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইনুদ্দিন সাহেব আসেন। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। কোন বার থেকে এসেছেন? স্যার আমি খাগড়াছড়ি জেলা বার থেকে স্যার। কেস ডায়েরি কি নিজে লিখেছেন? জি স্যার। আচ্ছা, আপনার কেস ডায়েরিতে যে লিখেছেন এখানে একটা স্টেপ দেখা যাচ্ছে যে পিএইচ পিএইচ এটার অর্থ কি জানেন? স্যার পিএস হচ্ছে স্যার দেওয়ানি মামলায় চূড়ান্ত শুনানিকে স্যার পারেন্টারি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি স্যার। এটা কত দিনের মধ্যে করতে হয়? স্যার চূড়ান্ত শুনানি করতে হয় স্যার 120 কার্য দিবসের মধ্যে স্যার। আচ্ছা, একটা দেওয়ানি মামলায় আপনি ধরেন বাদী, এখন আপনি এটা কিভাবে পরিচালনা করবেন? নিজে করবেন নাকি উকিলের মাধ্যমে করবেন? কিভাবে করা যেতে পারে? স্যার দেওয়ানি মামলা স্যার দুইভাবে করা যেতে পারে স্যার, নিজেও করা যেতে পারে যদি স্যার আইন সম্পর্কিত বিষয়ে অবগত থাকে, এবং স্যার হচ্ছে যে আইনজীবীর মাধ্যমে স্যার পরিচালনা করা যেতে পারে স্যার, প্লিডারের মাধ্যমে। ভয়েড অব ইনিশিও এটা কি জানেন? স্যার যে চুক্তির বিষয়বস্তু স্যার মানে মানে পূর্বেই এটা বাতিল যোগ্য স্যার।
এটা শুরু থেকেই বাতিল, বাতিল যোগ্য না, শুরু থেকেই বাতিল। শুরু থেকে বাতিল। জি এমন স্যার। একটা চুক্তি বলতে পারবেন যেটা শুরু থেকেই বাতিল? স্যার নাবালকের সাথে কোনো চুক্তি করলে স্যার সেটাই স্যার বাতিল স্যার। বাতিল। এমন একটা বিষয় বলেন যে যে ক্ষেত্রে মামলা করলে কোনো কারাদণ্ডের বিধান নাই, শুধু অর্থদণ্ড হতে পারে। একটা অপরাধ শুধু অর্থদণ্ডেরই বিধান আছে, কোনো কারাদণ্ড নেই। স্যার এই মুহূর্তে স্যার হচ্ছে যে এক্স্যাক্টলি মনে আসতেছে না স্যার। আচ্ছা, দেওয়ানি মামলায় কি কখনো কারাগারে পাঠাতে পারে? জি স্যার, দেওয়ানি কখন? মামলা কারাগারে পাঠাতে হবে। স্যার দেওয়ানি মামলায় স্যার বেশ কয়েকটা জায়গায় স্যার দ্বারা এবং উপবিধিতে স্যার কারাগারে পাঠাতে পারে স্যার। অর্থের মামলায় স্যার কারাগারে পাঠাতে পারে স্যার। এবং যদি সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নেয় সেই ক্ষেত্রে স্যার হলো যে সম্পত্তি বিক্রি করে ফেললে আসামিকে স্যার হচ্ছে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে এবং হচ্ছে কারাগারে পাঠাতে পারে স্যার। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় স্যার হচ্ছে যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে সেক্ষেত্রে স্যার হচ্ছে যে মিসেলেনিয়াস কেস অনুসারে স্যার আসামিকে 6 মাসের দেওয়ানি কারাবাসে পাঠাতে পারে স্যার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। স্যার ভুল হয়েছে স্যার কোথাও? ভুল একটু পরে আলোচনা করি, আমরা ভাইভাগুলো আগে শেষ করি আসে। আপনি মনে করেন যে কোন কোন বিষয়ে প্রশ্ন করলাম, এটা এটা আপনি আগে একটা কাগজে লিখেন। আচ্ছা, আজাদ সাহেব আসেন। আজাদ সাহেব, স্যার আসবো স্যার? হ্যাঁ আসেন, স্যার আসসালামু বসুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আপনার নাম? স্যার আজাদ হোসেন। আজাদ হোসেন, কোন বার থেকে? স্যার খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশন থেকে। আজাদ সাহেব, অ্যাডভোকেট কেন হতে চান? স্যার অ্যাডভোকেট এমন একটা পেশা, যে পেশা স্যার একমাত্র অ্যাডভোকেট পেশাটাকে স্যার বিজ্ঞ বিজ্ঞ অ্যাডভোকেট বলে স্যার। এটার মধ্যে একটা বিজ্ঞ টাইটেল যুক্ত থাকে। তাছাড়া স্যার এটা একটা সম্মানজনক পেশা স্যার। আর আমাদের পাশের প্রতিবেশী অনেকে আছে অ্যাডভোকেটের সাথে জড়িত আছে স্যার, অ্যাডভোকেটশিপের সাথে। ওদেরকে দেখে আমি মূলত অ্যাডভোকেটশিপের সাথে স্যার মানে অনুপ্রাণিত হয়েছিলাম স্যার অ্যাডভোকেট হওয়ার জন্য। এটা আমার স্বপ্ন ছিল, আমার বাবা মারও স্বপ্ন ছিল এটা। এটা আমাদের সমাজের একটা সমাজে ভালো একটা অবস্থান তৈরি করা যায় স্যার, এই জন্য। এলএলবি কোথা থেকে করেছেন আজাদ সাহেব? স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্যার। কোন কলেজ? জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার বঙ্গবন্ধু ল টেম্পল, চট্টগ্রাম স্যার। হুম, তো কোর্টে গিয়েছেন কখনো? জি স্যার। সিনিয়রের সাথে কোন মামলায় ছিলেন সর্বশেষ? স্যার সর্বশেষ একটা মামলা স্যার সময়ের আবেদন জন্য গিয়েছিলাম স্যার আমি সিনিয়রের সাথে সহযোগিতা করতে। তোমার আবেদনের কি বলেছিল সিনিয়র, মনে আছে, বলতে পারবেন? স্যার আমরা আসামি পক্ষে ছিলাম। আমাদের উপস্থিত উপস্থিত হতে পারে নাই, আমাদের client উপস্থিত হতে পারে নাই। ও সময়ের আবেদন করছিল। আচ্ছা আজাদ সাহেব, একটা জি স্যার। ফৌজদারি মামলা আমলে নেওয়া হয় কখন? স্যার 200 ধারায় আমলে নেওয়া হয় ফৌজদারি মামলা। 200 ধারায় জবানবন্দি নেওয়া হয়। সরি স্যার, 190 ধারায় আমলে নেওয়া হয়। জিআর মামলা কখন আমলে নেয় এবং সিআর মামলা কখন আমলে নেয় বলতে পারবেন? স্যার জিআর মামলা এবং সিআর মামলা উভয় মামলা 190 ধারায় আমলে নেওয়া হয়। হ্যাঁ, আমলে তো নেয় বুঝলাম, কিন্তু একটা জিআর মামলা সিআর মামলা কি দায়েরের সাথে সাথে আমলে নিতে পারে কিনা সেটা জানতে চাইছি। জিআর মামলা স্যার
দায়েরের সাথে সাথে আমলে নেওয়া হয়। আর সিআর মামলা স্যার যখন ফরিয়াদি কমপ্লেন্ট বা নালিশ নিয়ে আসে তখন তাকে পরীক্ষা করার পর আমলে নেবে, যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে স্যার আমলযোগ্য বা আমলে নেওয়ার মতো। দায়রা আদালত আমলে নিতে পারে? তার দায়রা আদালত সরাসরি মামলা আমলে নিতে পারে না। আহ দায়রা আদালতের নিকট যদি কোনো মামলা প্রেরণ করা হয় সেক্ষেত্রে দায়রা আদালত আমলে নিবে। আচ্ছা, ফৌজদারি রিভিশন কোথায় কোথায় করা যায়? ফৌজদারি রিভিশন স্যার স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার, দুঃখিত স্যার। ম্যাজিস্ট্রেটদের যে দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা, এটা একটু বলেন তো, কোন ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে? স্যার ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা আলোচনা করা হয়েছে স্যার ফৌজদারি কার্যবিধির 32 ধারায়। সর্বশেষ সংশোধন অনুসারে স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা প্রদান করতে পারে এবং 5 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে, এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা প্রদান করতে পারে, অর্থদণ্ড বা জরিমানা প্রদান করতে পারে। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্যার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন, শুভকামনা। স্যার আজকে তো আশা করি স্যার আগের মতো হয়নি স্যার, একটু উন্নত হয়েছে না স্যার? আজকে আপনার ইমপ্রুভ হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ স্যার, দোয়া আরো করবেন ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ইমরান হোসেন, আপনি দিবেন ভাইবা? ইমরান সাহেব। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ক্যামেরার সামনে আসেন। আসবো স্যার। হ্যাঁ, আসেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন বার থেকে আপনি? ঢাকা বার থেকে স্যার। ঢাকা বার। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর স্যার। চাঁদপুর। আপনি কি করেন ঢাকায়? ঢাকাতে এই মুহূর্তে স্যার কিছু করছি না। আপনি জীবিকা নির্বাহ করেন কিভাবে তাহলে? স্যার আমি সর্বশেষ 2025-এর মার্চের 1 তারিখে জব ছেড়ে দিয়েছিলাম এই পরীক্ষার প্রস্তুতির জন্য। কি জব করতেন? ফার্মাসিউটিক্যালসে জব করতাম স্যার। তা আপনি অনার্স করেছেন নাকি ডিগ্রি, কোনটা? স্যার ডিগ্রি স্যার। কোন কলেজ থেকে? ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে। সেটা তো এলএলবি পাস কোর্স, এমনিতে আপনার অনার্স করেছেন না ডিগ্রি করেছেন সেটা জিজ্ঞেস করছি, এটার আগে, এলএলবি করার আগে। স্যার আমার পড়াশোনা হচ্ছে ম্যাথমেটিক্সে, অনার্স এবং মাস্টার্স। কোথা থেকে? চাঁদপুর সরকারি কলেজ থেকে। আচ্ছা ইমরান সাহেব, আইনজীবী কেন হতে চান বলেন তো? স্যার এটা একটা সম্মানজনক পেশা, এই পেশার মাধ্যমে অর্থ উপার্জন করা যায় এবং সেই সাথে মানুষের জন্য কিছু করা যায়। সিনিয়র কে? লার্নেড অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নুরুদ্দিন স্যার। উনি কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার উনি উভয় সাইডেই প্র্যাকটিস করেন, সিভিল সাইড এবং ক্রিমিনাল সাইড। আচ্ছা, আপনার কেস ডায়েরি করেছেন? জি স্যার। আপনার কেস ডায়েরির সর্বশেষ মামলাটা সম্পর্কে একটু বলেন তো। স্যার আমার সর্বশেষ মামলাটা ছিল 406 এবং 420-এর একটা মামলা, যেখানে আমি আসামি পক্ষের। ঘটনাটা ছিল যখন অভিযোগ আনা হচ্ছে যে সেখানে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করে। আচ্ছা, 406 এবং 420-এর যে মামলা,
এই মামলাটা কি অ্যাকচুয়ালি মানে কোন আদালতে দায়ের করে যখন আপনি দায়ের করতে গেলেন? এটা কি জিয়া মামলা হবে নাকি সিআর মামলা হবে? এটা সিআর মামলা। সিআর হবে, জিয়ার হয় না? জি স্যার, জিয়ারও হয় স্যার। আচ্ছা, এই এটা আপনি 406 420 মামলায় জামিন চাইবেন কোন ধারায়? স্যার জামিন চাইবো স্যার 496 ধারায়, কারণ এই দুইটাই বেলেবল অফেন্স স্যার। 406 বেইলেবল? জি স্যার। আচ্ছা, আর 420? বেলেবল স্যার। ঠিক আছে ইমরান সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমার ইমরান সাহেব, প্রথমে আপনি না বলে বসে পড়ছেন, বসবেন না যতক্ষণ পর্যন্ত আমরা বসতে না বলে, এটা একটা ভুল করেছে। আর 406 420 মামলা এটা থানায়ও করা যায়, কোর্টেও করা যায়। আর 406টা জামিন অযোগ্য, 420টা জামিন যোগ্য। এবং আপনি জামিনের আবেদন 497 ধারায় আপনাকে করতে হবে, নট 496। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। তাও এই আমাদের বাদ আছেন কে? শুধু কে আছেন বাদ? মাহমুদুল? জি স্যার। আসেন মাহমুদুল, হয়ে যাক, আসেন। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন, বসুন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। কোন বার থেকে আসছেন? স্যার গোবিন্দগঞ্জ বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। আচ্ছা, এটা কোথায়? স্যার এটা গাইবান্ধা জেলায় স্যার, চৌকি আদালতে, গোবিন্দগঞ্জ চৌকি আদালতে স্যার। চৌকি আদালত কেন বলেন? স্যার এটা জেলা সদরে আদালত অবস্থিত না, একটু দূরে উপজেলা আদালত, এই জন্য স্যার এটাকে চৌকি আদালত বলা হয় স্যার। আচ্ছা, জেলা সদরের আদালতে যে যে ফাংশন আছে, আপনাদের কি সেম সেম ফাংশন আছে? না স্যার, তাহলে কি কি আছে বা কি কি নেই? আমাদের এখানে স্যার সিনিয়র সিভিল জজ এবং একটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই দুইটি আদালত আছে। আর কিছুদিন আগে একটি আদালত গঠন হয়েছে, পারিবারিক আদালত। এখনো স্যার সেটার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি স্যার। আচ্ছা, আপনার এই এই বার অ্যাসোসিয়েশনে গোবিন্দগঞ্জে সদস্য সংখ্যা কত? স্যার 30 জন। 30 জনের জন্য কি নির্বাচন হয়? জি স্যার। আচ্ছা, তো মাহমুদুল, আপনি এলএলবি করেছেন কবে? স্যার রিসেন্ট 2024 সালে শেষ করেছি স্যার। আচ্ছা মাহমুদুল, জি স্যার। আপনি এলএলবি তে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট করেছেন? জি স্যার। এটাকে, এটা কত সালের আইন মাহমুদুল? স্যার সঠিক মনে নেই স্যার। আচ্ছা, ডক্ট্রিন অফ লিস পেন্ডেন্স, এটা জানেন কি? স্যার এলএলবি তে পড়েছিলাম স্যার, এই মুহূর্তে মনে নেই স্যার। মনে নেই, তাহলে কোন জায়গা থেকে প্রশ্ন করলে মনে থাকবে বলেন, কোথা থেকে প্রশ্ন করবো স্যার আপনাকে? আমাদের বার কাউন্সিলের সিলেবাসভুক্ত 7টি আইন থেকে প্রশ্ন করলে পারবো স্যার। আপনি গত রাতে কি পড়েছেন তাহলে বলেন তো, পরীক্ষা আসার আগে? গত রাতে দেওয়ানি কার্যবিধি পড়েছি স্যার। দেওয়ানি কার্যবিধি, তাহলে আপনাকে দেওয়ানি কার্যবিধি থেকেই প্রশ্ন করি। আচ্ছা, কম্পেনসেটরি কস্ট, ক্ষতিপূরণমূলক খরচ, শুনেছেন? জি স্যার। জি স্যার। এটা এটা কি, কখন দিতে হয় বা কাকে দেওয়ার নির্দেশ দিতে পারে? স্যার যদি কোনো পক্ষ অন্যায় লাভের আশায় যদি
আদালত থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয় এবং পরবর্তীতে চূড়ান্ত রায়ে যদি দেখা যায় যে ওই পক্ষের অনুকূলে নিষেধাজ্ঞা মঞ্জুর হচ্ছে না, তখন সেই পক্ষকে, যে পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়েছিল সেই পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটাই স্যার ক্ষতিপূরণমূলক কস্ট। কত টাকা দিতে পারে? স্যার বর্তমান আইনে স্যার 50,000 টাকা পর্যন্ত করেছে স্যার। আচ্ছা, মাহমুদ সাহেব, জি স্যার। একটা দেওয়ানি মামলায় আপনি দখলে ছিলেন, আপনি সত্য প্রচারে মামলা করলেন, কিন্তু মামলা করার পরে আপনি বেদখল হলেন। তো এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? স্যার এই মুহূর্তে স্যার আর্জি সংশোধন করে আমাকে স্যার শর্তের সঙ্গে দখলও চাইতে হবে স্যার। আচ্ছা, আর কোনো প্রতিকার আছে এটা ছাড়া? এইটা ছাড়া হ্যাঁ স্যার আছে। আর কি আছে? স্যার 145 ধারায় স্যার ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্যার দখলের জন্য মামলা করতে হবে স্যার। দেওয়ানি কোনো প্রতিকার নেই? দেওয়ানি প্রতিকার সরি স্যার মনে করতে পারতেছি না। আচ্ছা, মাহমুদুল, একটা দেওয়ানি মামলায় সাধারণ খরচ সর্বোচ্চ কত হতে পারে? স্যার মনে নেই স্যার। আচ্ছা, রায়ের পূর্বে আটক আর রায়ের পূর্বে ক্রুক, এটা শুনেছেন তো? জি স্যার। কখন রায়ের পূর্বে আটক করে আর কখন ক্রুক করে? স্যার যদি কোনো ব্যক্তি রায়ের পূর্বে তার সম্পত্তি বিক্রয় করার উদ্যোগ নেয়, তাহলে স্যার রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে হয়। আর যদি কোনো ব্যক্তি রায়ের পূর্বে তার একমাত্র সম্পত্তি বিক্রি করে দিয়ে দেয়, তাহলে স্যার ওই ব্যক্তিকে আটকের আবেদন করতে হবে স্যার। উভয় ক্ষেত্রে প্রতিকার কি? উভয় ক্ষেত্রে প্রতিকার স্যার রিভিশন। বিবাদী প্রতিকার রিভিশন? স্যার বিবাদীর প্রতিকার আপিল স্যার। আপিল? দেখি আপিলযোগ্য আদেশ নাকি ডিক্রি, কোনটা? এটা আপিলযোগ্য আদেশ স্যার। দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল করা যায়? জি স্যার করা যায় স্যার। কখন, একটা উদাহরণ দেন তো। না স্যার, সরি স্যার, ভুল হয়েছে স্যার, দেওয়ানিতে দ্বিতীয় আপিল করা যায় না স্যার। তো মাহমুদুল, ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা যারা এই মুহূর্তে আছেন, আমাদের এখানে মোটমাট কত 8 জনের মতো আমরা আছি। অধিকাংশের ভাইবা হয়ে গিয়েছে আজকের মতো করে। আমি আপনাদের নিয়ে আশাবাদী, আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছি এবং আগামী কয়েকদিন যাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত এই ভাইবা চলবে। তো আজকে যে ভাইবাগুলো নিলাম, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন, আমি উত্তর দিই, না হলে এখানে আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ কত, মানে সংজ্ঞাটা কোথায় যেন আছে? স্যার লিসপেন্ডেন্স নীতিটা একটু মনে করাই দিবেন স্যার, সঠিক মনে করতে পারতেছি না। আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধের আপনি বলবেন যে স্যার, যে সকল অপরাধ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেটার বলে আমলযোগ্য, আর পরোয়ানা লাগবে এটা হলো আমল অযোগ্য। এটা 4 ধারায় আছে, সংজ্ঞা আছে 4 ধারায়। আর যদি বলে দ্বিতীয় তফসিলে 3য় কলামে আছে। আচ্ছা, লিজ পেন্ডেন্স হলো যে মামলা চলাকালীন, যে বিষয় নিয়ে মামলা হচ্ছে, মামলা চলাকালীন সময়ে সেই সম্পত্তি হস্তান্তর করা যাবে না, হস্তান্তর করলে উক্ত হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ একটা সম্পত্তির সত্ত্ব নিয়ে মামলা বা দখল নিয়ে মামলা, মামলা চলাকালীন সময়ে ওই সম্পত্তি হস্তান্তর করা যাবে না, বাদীও পারবে না, বিবাদীও পারবে না। বুঝছেন? জি স্যার, মনে হয়েছে স্যার এখন। জি। আর কোনো প্রশ্ন আছে কারো?
তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা সবাই দিতে পারবো। আমি আশাবাদী আপনাদের নিয়ে, ইনশাল্লাহ ভালো হবে সবার। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো সমস্যা থাকলে যে কোনো সময় আমাকে নক করেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ফোন দিয়েন। তো এটাই। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম